আমাদের গল্পের মূল চরিত্রের নাম জেনফ্যান এবং এই মুহূর্ত পর্যন্ত তিনি একটি হরর মানুয়া লেখক ছিলেন। ঘরের দেয়ালে তাদের মানুয়ার চরিত্র লেখা পোস্টার ছিল। ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা একটি মেয়ে ছিল, যার লম্বা কালো চুল এবং বেঙ্গনি চোখ ছিল, এবং স্বর্ণকেশী চুল এবং স্পাইক লম্বা সিংযুক্ত একটি ভ্যাম্পায়ারও ছিল। আর একটি পোস্টারে দেখা যায় বড় কুড়াল হাতে একটি বিশাল লোক। শিকলে মরানো এক জম্বি লোকের একটি পোস্টার ছিল। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে করুণ মৃত্যুর কোলে ঢলে পড়েন আমাদের মূল চরিত্রটি। নাকে অক্সিজেন টিউব নিয়ে জেনফ্যান জোরে জোরে নিঃশ্বাস ছাড়লেন। তার হাতে ছিল তার কাগজের মূল চরিত্রের সম্বলিত একটি বই। জেনফ্যান ব্যাখ্যা করেছিলেন যে তিনি তার মধ্যে পুনর্জন্ম পেয়েছিলেন। উপরের সমস্ত চরিত্র এবং আরও অনেক কিছু ভদ্রলোক অভিবাদন জানালো। জেনফ্যান প্রতিফলিত করেছিলেন যে তিনি এই পৃথিবীতে ভালো সময় কাটিয়েছে। তার কাছে কিছু খাওয়া দাওয়া ছিল। তিনি একটি টেবিলে একটি সিংহাসনে বসেছিলেন, যার উপর খাবারের প্রাচুর্যের কারণে কোনো ফাঁকা জায়গা ছিল না। কালো চুলের একটি মেয়ে তার কাপে একটি পানীয় ঢেলে দিল। অন্য চরিত্রগুলি লোভের সাথে খাচ্ছিল। জেনফ্যান জানান তাকে ঘিরে ছিলেন সুন্দরীরা। তিনি যখন স্নান করছিলেন তখন একজন তার স্তনগুলি তার হাতের সাথে চেপে ধরেছিল এবং তাকে মাস্টার বলে সম্বোধিত করে জিজ্ঞাসা করেছিল জলটি যথেষ্ট গরম কিনা। কালো চুল আর বেগুনি চোখের উপরোক্ত মেয়েটি বিছানায় শুয়ে তার কাজের মেয়ের সাথে রাত কাটানোর অনুরোধ জানিয়ে তাকে প্রলুব্ধ করছিল। জেনফ্যান ভাবতে থাকেন যে এই পৃথিবীতে বিপদ চারিদিকে লুকিয়ে আছে এবং তিনি যেখানেই থাকুন না কেন এমন লোক থাকবে যারা তার মৃত্যু কামনা করবে। বর্বরের মতো দেখতে লোকেরা ঘোড়ায় চড়ে সবাইকে মেরে ফেলার জন্য চিৎকার করতে লাগলো। জেনফ্যান আরও বললেন, এমন কিছু শত্রু আছে যারা মারাত্মক আঘাত হানার সুযোগ হাতছাড়া করবে না। সোনালি মুকুট আর বেগুনি চুলের একটি মেয়ে মৃত্যুর ইচ্ছা নিয়ে জেনফ্যানের গলায় ছুরির ব্লেড এনে দিল এবং সে এই আচরণে খুব অবাক হয়ে মুখ খুলল। জেনফ্যান ব্যাখ্যা করেছিলেন যে এমনকি তার চাকররাও কেবল তাদের শক্তি অর্জনের জন্য তার রক্তের জন্য তৃষ্ণার্ত। উপরোক্ত পেশিবহুল লোকটি বলল যে মনিব মারা গেলে তাদের অন্যান্য ভৃত্যরা তাদের ক্ষমতা ফিরে পাবে। স্বর্ণকেশী চুল এবং নীল চোখের একটি ভ্যাম্পায়ার জিজ্ঞাসা করেছিল যে তারা কিসের জন্য অপেক্ষা করছে। জেনফ্যানের দিকে ঝাঁপিয়ে পড়ল সে। জম্মি এই ধারণাটি সমর্থন করেছিল। তার মিত্রদের আক্রমণ করার জন্য চিৎকার করেছিল। বিষ দাঁতের কান, বেগুনি চুল আর সবুজ চোখের আরেক ভৃত্য জোরে জোরে বলল, আমাদের একসঙ্গে আক্রমণ করতে হবে। চওড়া হাসি হাসল সে। সবুজ চুল, কপালে একটি ছোট মণি এবং একটি কালো চোখ বাঁধা আরেকজন ভৃত্য তার মনিবের কাছে সমস্ত দাসদের জন্য ক্ষমা চাইল। তার চেহারা ছিল উদাসীন এবং তিনি নিজেই জাদু ব্যবহার করতে শুরু করেছিলেন। জেনফ্যান এই ধারণাটি অব্যাহত রেখেছিলেন যে এমনকি তার হাতে সৃষ্টি তার মস্তিষ্ক প্রসূত তার বাবা মাকে হত্যা করার জন্য আকুল। মাথা থেকে স্পাইক নিয়ে বেবি জায়েন্টের মতো দেখতে এক দৈত্যাকার দৈত্য জেনফ্যানের দিকে তাকিয়ে অশুভ হাসি দিয়ে তাকে খেলতে আমন্ত্রণ জানালো। জেনফ্যান ঘাবড়ে গিয়ে তার দিকে তাকালো। তিনি বুঝতে পেরেছিলেন যে বেঁচে থাকার জন্য তাকে কেবল তার হৃদয়কে শক্ত করতে হবে। তিনি রাক্ষসদের মতো একজনের মাথার উপর তরোয়াল চালালেন এবং কোদে তার মাথা কেটে ফেললেন। তিনি অনুভব করেছিলেন যে তার হৃদয়কে মন্দ দিয়ে পূর্ণ করা দরকার। জেনফ্যান মার খাওয়া লোকটির গাল ছুঁয়ে জিজ্ঞাসা করলো তার দিকে তরোয়াল উঁচিয়ে ধরার সাহস তার হয় কী করে। লোকটি চোখ নামিয়ে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে লাগলো। একজন সাধারণ ভক্ত বিষণ্ণ চেহারা এবং সামান্য হাসি দিয়ে বলেছিলেন যে তার লোকেরা এই লোকটির পুরো পরিবারকে হত্যা করবে। অবশেষে তিনি যে কিংবদন্তি রাক্ষস রাজা হয়েছেন সেই ধারণা পূর্ণ করলেন তিনি। মহামান্য লুসিফার ফিরে আসি গল্পের শুরুতে। জেনফ্যানের মালিকাধীন একটি বাড়ি, যাকে তিনি দানবীয় বাড়ি বলেছিলেন। জেনফ্যানের ঘরে প্রচণ্ড কাশির শব্দ শোনা গেল। জেনফ্যান বললেন, সবাইকে স্বাগত। এখন শুধু পাঠকদের বিদায় জানাতে হবে। স্টুডিওর প্রথমজন কর্মীর ফোন থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো। এটি এবং আরও তিনজন কর্মচারী পোস্টার নিয়ে মূল স্টুডিওর রুমের মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং জেনফ্যান তার মৃত্যুর পরে তাদের জন্য রেখে যাওয়া ভিডিওটি দেখছিলেন। তিনি ভিডিওতে তার ডেস্কে বসেছিলেন এবং বলতে থাকেন যে তিনি সত্যি আনন্দিত যে তিনি তাদের সবাইকে দিয়ে এতগুলি গল্প এবং চরিত্র তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি তাদের সব কিছু এবং স্বাস্থ্যের জন্য শুভকামনা জানান এবং তারপর যোগ করেন যে তিনি তাদের মিস করবেন। জেনফ্যান ভেবেছিলেন যে তিনি 100 বছর ধরে মৃত্যু সম্পর্কে লিখে আসছেন এবং এখন তিনি নিজেই তার দরজায় কড়া নাড়ছে এবং তার মাধ্যমে মৃত্যু তাদের কাছে আসবে।
তিনি তার কাজের দিকে ফিরে গেলেন। তাদের উপর তার ডান হাত রাখলেন এবং তারপর তিনি মৃত্যুর অনুভূতি সম্পর্কে চিন্তা করলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি এতটা খারাপ নয় এবং তারপরে তিনি ভেবেছিলেন যে এটি এত আনন্দদায়ক অনুভূতি। তিনি তার চিন্তাভাবনাকে অস্বীকার করেছিলেন, কী ঘটছে যা বুঝতে পারছিলেন না। জেনফেন তার কাজের নায়ক হিসাবে পুনর্জন্ম হয়েছিল। তিনি খুব অবাক হয়েছিলেন যে তার চেতনা পরিষ্কার হচ্ছে। সে বিছানায় শুয়েছিল আর কাজের মেয়েটি ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছছিল। জেনফেন চোখ খুলে জানতে চাইলেন তিনি কোথায়। কাজের মেয়েটি এক পাত্র জল ফেলে দিয়ে তার কথায় ভয় পেয়ে মেঝেতে পড়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন তিনি কে এবং কেন তিনি এখানে এসেছেন। কাজের মেয়েটি খুব অবাক হলো এবং তারপর সে চিৎকার করে উঠল এবং সে জেগে উঠেছে বলে চিৎকার করে দৌড়াতে শুরু করলো। জেনফেন একটু ঘর্মাক্ত হয়ে বিছানায় উঠে বসলো। সে ভুরু কুঁচকে নিজেকে প্রশ্ন করলো, সে কি মারা যায়নি? তিনি আরও বলেন তার কি পুনর্জন্ম হয়েছে? জেনফেন পাশে তাকালো। পাশেই কাপড় ঝুলতে দেখলো সে। গায়ে চাপিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ভাবতে লাগলো, এই শরীরটা এত দুর্বল হয়ে পড়েছে যে এই কাপড়গুলো নিজের গায়ে রাখতে পারছেন না এবং তার আগের অসুস্থ শরীরের বিপরীতে এটি কমপক্ষে পুনরুদ্ধার করতে সক্ষম। দরজা খোলার শব্দ শোনা গেল। কালো চুল আর নীল পোশাক পরা একটি মেয়ে উচ্চস্বরে তাকে মাস্টার বলে ডাকলো। জেনফেন খুব অবাক হলেন। মনে মনে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যি ফেং জিনিয়ান ছিলেন? তিনি নিজেকে তার বাহুতে ফেলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি অবশেষে জেগে উঠেছেন। তিনি আরও জানান তার আজ্ঞাবহ কৃতদাস 6 মাস ধরে তার জন্য অপেক্ষা করছিল। জেনফেন তার কৌশল দেখে খুব অবাক হয়েছিলেন এবং লজ্জা পেয়েছিলেন। তিনি ভাবছিলেন যে তিনি তার নিজের কাজের নায়িকা কিনা, কিন্তু সে কোথা থেকে এসেছে। সে তার বুকের সাথে চেপে ধরল এবং সে তার হাত ধরে তাকে তার কাছ থেকে সরিয়ে নিল। একটু জোরে শ্বাস নিল এবং ঘামতে লাগলো। ফেং সিউনজিন তৎক্ষণাৎ উচ্চস্বরে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তার দাস শিষ্টাচার লঙ্ঘন করেছে। তাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। তিনি এক হাঁটু গেড়ে বসে তাকে প্রণাম করে বললেন যে তিনি সংযম দেখাননি। ফেং জিন ইয়াং তার কাছে ক্ষমা চেয়েছিলেন, তাকে মাস্টার বলে সম্বোধন করেছিলেন। তিনি আরও বলেন, যখন কাজের মেয়েটি জানায় যে জেনফেন জেগে উঠেছে, ফেং জিন ইয়ং তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। জেনফেন খুব অবাক হলেন এবং লজ্জায় লাল হয়ে মনে মনে জিজ্ঞাসা করলেন কেন তিনি তাকে মাস্টার বলে ডাকেন। একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ফেং জিনিন হাঁটু থেকে উঠে তার কাছে গিয়ে তার হাত ধরল। তিনি আবার তাকে মাস্টার বলে সম্বোধন করলেন এবং তাকে তার সাথে আসতে বললেন, কারণ তারা যখন জানতে পারবে যে সে জেগে উঠেছে তখন তারা আরও খুশি হবে। জেনফেন একটু দ্বিধাগ্রস্ত হয়ে জানতে চাইলেন কার কথা বলছেন তিনি। এরই মধ্যে তারা বাইরে চলে গেল এবং ফেং সুনজিয়ান ব্যাখ্যা করলেন যে এটি একটি গেস্ট হাউসের উঠোন এবং তারা সবাই এখানে রয়েছে। এবং ফেং সেং ইন ঘরের মধ্যে খোলা দরজা দিয়ে লক্ষ্য করলেন কিভাবে কেউ একজন গ্লাসে লাল তরল ঢালছে। তারপর তাকে আমিন বলে চিৎকার করে বলল,